হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, গত কিছুদিন ধরে, ধরো গত এক মাস ধরে যদি তোমরা আকাশের দিকে তাকিয়েছো কোনোদিন, ভালো করে লক্ষ্য করেছো, তাহলে তোমরা কিন্তু আকাশে একটা নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছ। কিংবা হয়তো কখনো দেখেছো একদল বাচ্চা কিছু হাতে লাঠি বা কিছু নিয়ে তোমাদের বাড়ির ছাদে বা আঙিনাতে চলে এসেছে, বা পাশের কোনো গাছে চেপে গেছে। কিসের জন্য বলো তো? কি দেখা যাচ্ছে এখন আকাশে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, সেটা হচ্ছে ঘুড়ি বা কাইট। সেই কাইট উড়ানোর সিজন এখন। তো আজকে যে গল্পটা আছে আমাদের ক্লাস 10-এর লেসন 5-এ, যে গল্পটা আছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। হ্যাঁ, ক্লাস 10-এর লুসি মন্টগোমারির লেখা আওয়ার রানওয়ে কাইট আমরা আজকে পড়ব। তো আমি এটাকে টেক্সট, ইউনিট 1টাকে পুরোটাকে টেক্সট ওয়াইজ পড়াবো এবং এক্সপ্লেনেশন করব। সো তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে একদম টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ওকে, লেটস স্টার্ট। লুসি মন্টগোমারি কে ছিলেন? অ্যাবাউট রাইটার, অ্যাবাউট ওয়াথার, আমরা কিছু একটা জেনে নিই। প্রথমে বলি, লুসি লেখা আছে, তোমরা বই বের করবে, পেজ নাম্বার 37 নাম্বার পেজ বের করবে। আমি পড়ছি সেখান থেকে। লুসি মন্টগোমারি was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. She wrote numerous novels, poems, and short stories. She was made an officer of the Order of British Empire in 1935. এইটুকু তোমাদের বই দেওয়া আছে। আমি বলে দিই একটু এক্সট্রা কিছু, তোমাকে অল্প করে বলছি যে লুসি মন্টগোমারি ছিলেন একজন কানাডিয়ান অথার। তার জন্ম হয়েছিল 1874 সালে এবং তার জন্মানোর 21 মাস পরে তার মা টিবি বা টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মারা যান। তো তার বাবা তাকে কি করেন, তার নানার কাছে, অর্থাৎ তার মায়ের বাবা এবং মায়ের কাছে তাকে রেখে চলে যান ওয়েস্ট কানাডাতে। এবং আশ্চর্যের বিষয় যে তিনি মাত্র 9 বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন। এরপর তিনি পরবর্তীতে আরো বিখ্যাত অনেক কবিতা লিখেছেন, নোবেল লিখেছেন। তিনি বিখ্যাত হয়েছেন তার একটা বিখ্যাত নোবেলের জন্য, যেটা বলা আছে অ্যান অফ গ্রিন গ্যাবল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার টেক্সটটা শুরু করি। দেখো ইউনিট 1-এ কি লেখা আছে। তোমরা এটা পড়ার আগে পেজ নাম্বার 37 বের করবে, আর খাতা বের করবে, পেন বের করবে। খাতা পেন বের করে তোমাদের ওয়ার্ডগুলোর মিনিং লিখে নিতে হবে, কারণ ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে শিখতে হবে। পুরো লাইন পুরো নিয়ে মানে বই টানা মানে পড়বো, কিছু শিখতে পারবে না। এটা করবে, নচেত তোমরা পেন্সিল বের করে নিবে এবং যে ওয়ার্ডগুলো আননোন পাবো, যেগুলো আমি বলবো, সেগুলো তোমরা বইয়ে লিখে নিতে পারো। ইটস ইউর চয়েস। অফকোর্স there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other and we did. তো প্রথমে স্টোরি শুরু হয়েছে অফকোর্স, নিঃসন্দেহে, অবশ্যই। there was nobody, কেউ ছিল না। there was nobody, কেউ ছিল না মানে অতীতের কথা বলা হচ্ছে। there was nobody for us, আমাদের জন্য, to play with, আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। কোথায় কেউ ছিল না? লেখা আছে দেখো, উইথ ওয়ান দ্য বিগ হাফ মুন। দেখো বিগের বি বড় হাতের আছে ক্যাপিটাল, হাফের এইচ ক্যাপিটাল অ্যান্ড মুনের এম ক্যাপিটাল। তো বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার কেউ ছিল না। তো হোয়াট ইজ বিগ হাফ মুন? তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, বিগ হাফ মুন কি? বলে দিই, বিগ হাফ মুন হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে একটা ছোট্ট দ্বীপ, খুবই একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপের ব্যাপারে তোমরা পাশে ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখানে দ্বীপটাও দেখতে পাচ্ছ কোথায়, আইল্যান্ডটা কোথায়। দেখো আকারটা দেখতে অর্ধচন্দ্রাকৃতি এবং এর সাইজটা কত ছোট, নগণ্য। এই দ্বীপটি মাত্র 420 একরের ওপরে আছে। সো বিগ হাফ মুনে এটা ক্লিয়ার? ওকে, নাও দেখো, তো এই বিগ হাফ মুনে এই ছোট্ট এরিয়াতে থাকে ন্যারেটর। We just had to make the most of each other and we did. এবং আমাদেরকে সবকিছু করতে হতো, কারণ বেশি লোক তো নেই।
তার জন্য আমাদেরকে সবকিছু করতে হতো, মোস্ট অফ ইচ আদার, দুজনে মিলে আমরা যা কিছু করতাম, অ্যান্ড উই ডিড, এবং আমরা তা পারতাম, করতাম, কেন উপায় নেই। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এবার বলছেন যে উই লিভ, আমরা বাস করি, বিগ, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডে। বিগ হাফ মুন মানে বড় অর্ধচন্দ্রাকৃতি, দেখতে অর্ধেক চাঁদের মতো, তার জন্য বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা বাস করি। এবার আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, উই 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 করে বলছেন, উইটা কে? তো দেখো, উই আর উই, আমরা বাস করি বিগ হাফ মুনে, আমরা হচ্ছি কারা? আমরা হচ্ছি ফাদার, উই আর ফাদার, মানে কার ফাদার? আমরা ফাদার না তোমার ফাদার? রাইটারের ফাদার বা ন্যারেটারের ফাদার বলতে পারি, কথকের ফাদার, অ্যান্ড ক্লডে, অ্যান্ড আই, and Aunt Esther, and Mimi, and Dick. So how many are those? They are father, Claudie, I refers to the writer, maybe writer or the narrator, and Aunt Esther, Mimi, and Dick. They are 6, 6জন। তাহলে 6জন বিগ হাফ মুনে থাকছে। It used to be only father and Claudie and I, কিন্তু it used to be, এই দেখো used to be ওয়ার্ডটা যেটা আছে এটা তাহলে আন্ডারলাইন করবে। ইউজ টু বি ওয়ার্ডটা ইউজ করা হয় যে অতীতে কোনো অভ্যাস বোঝাতে গেলে, বা অতীতে কোনো ঘটনা যদি পরপর বোঝায়, ধারাবাহিকতা বোঝায়, তাহলে হয়। তাহলে অতীতে কিন্তু তারা কে কে থাকতো? 3 জন থাকতো, বলা হচ্ছে ফাদার থাকতো, ক্লডি থাকতো, অ্যান্ড আই রেফার্স টু দ্য ন্যারেটর, কথক, আইদার ইট মে বি দ্য রাইটার অর নট। সো এখানে এই 3জনই তারা থাকতেন। ইট ইজ ওয়াল ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর আমরা এখন জানছি কজন হয়ে গেছে? 6জন হয়ে গেছে। তো বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এই সব কিছুই ছিল কার জন্য? অন অ্যাকাউন্ট মানে এই ঘড়ির জন্য, অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এই সব কিছু হচ্ছে ঘড়ির জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমাদের এখন এখানে আমাদের অনেকেই আছে, মানে আমাদের 3জনের বাইরে 6জন আছে আমরা। তো ঘুড়ি কি করে দুটো এই 3জন থেকে 6জন করলো, এটা আমাদের মাথায় কোশ্চেন আছে, সেই গল্পটাই এবার বর্ণনা করা হয়েছে। তোমরা শোনো, দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দিস ইজ হোয়াট মানে এইটাই, দিস ইজ হোয়াট এইটাই, আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাদের বলতে যাচ্ছি, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাদের বলতে যাচ্ছি। এবার গল্পটা শুরু হবে, ব্যাকগ্রাউন্ডটা, যে কি করে ঘড়ি 3জন থেকে 6জনে তারা এখন ফ্যামিলি থাকতে লাগলো এখানে। ওকে, বলছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো বাবা হচ্ছেন কিপার, কিপ মানে রক্ষা করা, কিপার মানে রক্ষক, পরিদর্শক। আমরা শুনেছি একটা টার্ম উইকেট কিপার। উইকেট কিপার কি করেন? উইকেট রক্ষা করেন। উইকেট রক্ষা করা মানে কি? বল এসে যদি বেলে উইকেটে লেগে যায়, বেল পড়ে যায় উইকেটে, বা স্ট্যাম্পিং করার ফলে হোক, বা বল ছুড়ে কোনো প্লেয়ার উইকেটে হিট করার ফলে হোক, যদি বেল পড়ে যায় সেই বেলটাকে এসে তুলবে, ঠিক করবে, তার রক্ষা করার দায়িত্বটা কার? উইকেট কিপারের। ঠিক আছে, তো ফাদার ইজ এ কিপার, বাবাও কিপার, রক্ষক। অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে কিপার, কিসের কিপার? লাইট হাউস। বিগ হাফ মুনে যে লাইট হাউস আছে সেটার কিপার। তো হোয়াট ইজ লাইট হাউস? তো লাইট হাউস হচ্ছে উঁচু একটা বিল্ডিং বা টাওয়ার, যেখানে অনেকগুলো লাইট থাকতে পারে, ফ্ল্যাশ লাইট থাকতে পারে বা অন্য লাইট থাকতে পারে। সেই লাইটের মাধ্যমে কি করা হবে? রাত্রেবেলাতে, স্পেশালি রাত্রে অন্ধকারে যখন জাহাজ আসবে সমুদ্র দিয়ে, সেই জাহাজগুলোকে দিক নির্দেশনা দেখানো লাইট দেখিয়ে। ঠিক আছে, তো জাহাজগুলোকে দিক নির্দেশন দেখানো লাইট দেখিয়ে, যেখানে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে বা কিছু, তো এটাকে বলা হচ্ছে লাইট হাউস। সো দেখতে পাচ্ছ তোমার ছবিতে যে লাইট হাউস, বিগ হাফ মুনে লাইট হাউসটা, এখানে একজন রক্ষা করার দায়িত্বে থাকেন। আমরাও জানি যে আমাদের আশেপাশে এলাকাতে যে মোবাইলের টাওয়ারগুলো হয়, সেগুলো রক্ষার বা সেগুলো দেখাশোনার দায়িত্ব কিন্তু একজন থাকে। আই এম 11 ইয়ার্স ওল্ড। এবার আই বলতে ন্যারেটর, আমরা ন্যারেটরে ধরছি কথক, যিনি গল্পটা বলছেন তিনি। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি কত বছর বয়সী? আমার বয়স 11 বছর। ক্লডে ইজ 12, আর ক্লডের বয়স কত? ক্লডে হচ্ছে 12 বছর। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, ইন উইন্টার শীতকালে যখন হারবার, হারবার মানে হচ্ছে পোতাশ্রয়, আক্ষরিক অর্থ পোতাশ্রয়। হারবার জিনিসটা কি বা হারবার ব্যাপারটা কি একটু বুঝে নাও। সমুদ্রে তো অনেক জাহাজ চলাচল করে, বাট জাহাজগুলো সমুদ্রের ধারে বা কোনো জায়গাতে এসে যদি সেই জাহাজগুলো স্থির হয়ে থাকবে, জাহাজগুলো একটু মানে রেস্ট করবে, ধরো জাহাজটাকে বেঁধে রাখা হবে এমন ব্যবস্থা,
জাহাজটাকে বেঁধে রাখা হবে যেখানে, যে জায়গাটাতে, সেটা হচ্ছে হারবার। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে হারবারে ইজ ফ্রোজেন ওভার, হারবারটা কি হতো, ফ্রোজেন ওভার, বরফে জমে গেছে, মানে কি প্রচন্ড ঠান্ডা। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এই আমি বলেছি বিগ হাফ মুনটা অবস্থিত আন্টার্কটিকা মহাদেশে, আর আন্টার্কটিকা মহাদেশটা পুরোটাই কি বরফে ঢাকা আমরা জানি। তার জন্য সমুদ্রের জলগুলো, নদীর জলগুলো শুকিয়ে বরফ হয়ে যায় জমে। তখন কি করি, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তখন আমরা সবাই চলে আসি কি, ওই আইল্যান্ড থেকে, দ্বীপ থেকে চলে আসি মেইনল্যান্ডে, মূল ভূখণ্ডে। এবার মূল ভূখণ্ড কি আর আইল্যান্ড কি সেটা দেখার জন্য তোমরা আবার ছবি দিয়ে দেখো। এই যে ছোট্ট দেখতে পাচ্ছ যে বিগ হাফ মুন, ছোট্ট একটা দ্বীপ, এটা একবারে ছোট্ট, কিন্তু মেইনল্যান্ডটা এটা পাশেরটা। ওকে, আমাদের ইন্ডিয়ার যে তুলনা করি আমরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, দাদর নগর হাভেলি, এরকম অনেক দ্বীপপুঞ্জ আছে, এগুলো কিন্তু আইল্যান্ড, দ্বীপ। আর মেনল্যান্ড কোনটা, মেনল্যান্ড হচ্ছে ভারতের মূল ভূখণ্ড, যেটা যেখানে পুরোটা এই মানচিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনল্যান্ড। ওকে, তো আমরা কি করতাম, আমরা তখন সবাই আইল্যান্ড থেকে মেনল্যান্ডে চলে আসতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই বসন্ত আবার আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তারপরে আমরা আবার চলে আসতাম আমাদের প্রিয় দ্বীপে। তাহলে আমরা জানি যে উইন্টারের পরেই বসন্ত চলে আসে। তো বসন্ত যখন আসতো, শীত প্রধান দেশের কথা বলছি আমি, তখন আবার আমরা মেনল্যান্ড থেকে আবার আইল্যান্ডে চলে আসতাম। কোথায় আসতাম, আইল্যান্ডের সাথে ইউজ করা যেত সেল, সেল মানে জাহাজে করে আসা। আর আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয়, ডিয়ার কেন বলেছে, তাদের আইল্যান্ডটাকে ডিয়ার কেন বলেছে, দেখো কারোর বাড়ি, যে বাড়িতে আমরা বাস করি সেই বাড়িটাই আমাদের কাছে ডিয়ার। সে বাড়িটা হোক মাটির তৈরি, হোক টালি দেওয়া, বা হোক মার্বেল দেওয়া, তো যাই হোক না কেন, নিজের বাড়িটা সবসময় প্রিয়, সেখানে এসে আমরা যেন স্বস্তি পাই, তার জন্য তার আইল্যান্ডটাকে এখানে ডিয়ার আইল্যান্ড বলেছিল। এবার দেখো ফোর্থ প্যারা শুরু হচ্ছে, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ উইন্টার কাটানোর পর যখন স্প্রিং চলে আসতো, এবার আমাদের মেইনল্যান্ড থেকে ইনল্যান্ডে বিগ হাফ মুনে ফিরে আসার সময়, তখন লোকেরা কি করতো, দ্য ফানি পার্ট, মজার বিষয় বা মজার অংশ হচ্ছে এটাই, ইউজ টু বি, এটাই হতো মজার বিষয়, দ্যাট পিপল অলওয়েজ, পিপল লোকেরা, অলওয়েজ মানে সর্বদা, তোমরা মানে এগুলো নোট ডাউন করে নেবে, পিটি ডাস, পিটি মানে সহানুভূতি দেখানো, মায়া দেখানো, আহারে কি অবস্থা রে, তো আবার চলে যেতে হবে ওখানে, এইভাবে একটু পিটি দেখান, সহানুভূতি খোঁচা দিয়ে। পিটি ডাস ওয়েন দ্য টাইম কেম, আমাদের সময় চলে আসতো, ফর আস টু রিটার্ন, রিটার্ন মানে আবার ইনল্যান্ডে যা, আবার আইল্যান্ডে যাওয়ার, আবার আইল্যান্ডে যাওয়ার যখন সময় চলে আসতো। দে সেড উই মাস্ট বি সাম লোনসন ওভার দেয়ার, এবং তারা বলতো, দে ওয়ার দে কারা, মেনল্যান্ডের বয়েজরা, মেনল্যান্ডের চিলড্রেনরা, মেনল্যান্ডের পিপলরা, মেনল্যান্ডের পিপলরা বলতো উই মাস্ট বি সো লোনসাম, লোনসাম মিনস লোনলি, একাকী, একা একা, সলিটারি, সো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা ওখানে গিয়ে আবার একা হয়ে যাবো। সত্যি, কারণ ওই দ্বীপে মাত্র 3 জন, বাবা তো লাইট হাউসে থাকেন, ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর, এই 3 জন থাকেন। তার জন্য বলতেন যে ওখানে গিয়ে লোনসাম হয়ে যাবে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশেপাশে আর কোনো চিলড্রেন থাকবে না। তাও ঠিক। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, আর এটা তো বাচ্চাদের স্বভাব বা বৈশিষ্ট্য, নেচার, শুধু বাচ্চা বলে নয়, মানুষ মাত্রই নেচার, মানুষ বিপদে পড়লে বা মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করতে চাই, একাকী থাকা সব সময় সত্যি খুব কষ্টকর। তো অফকোর্স ক্লডি অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, ক্লডি এবং আমি দুজনে পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান, সে আমাদের কেউ থাকুক, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, কি করার জন্য, আমাদের সাথে খেলার জন্য। আমরাও দেখেছি যখন আমরা কারোর বাড়ি বেড়াতে যেতাম, তো ওদের সাথে খেলাতে মত হয়ে যেতাম। আমাদের বাড়িতে যখন কেউ আত্মীয় স্বজন, আমাদের রিলেটিভসরা, ছোট আমাদের সমবয়সী বেড়াতে আসতো, তো ওদের সাথে সারাদিন খেলাতে ব্যস্ত থাকতাম। তো ইট ইজ হার্ড টু
run pirate caves and things like that with only two. এবং এটা খুব কঠিন ছিল, ইট ইজ হার্ড। এটা খুব কঠিন ছিল। কি কঠিন ছিল? টু রান, রান মানে খেলা, এখানে পাইরেট কেভস। পাইরেট কেভস বলে একটা গেম, এক ধরনের খেলা। পাইরেট মানে জলদস্যু হয়, আর কেভ মানে গুহা। তো পাইরেট কেভস মানে হচ্ছে এক ধরনের খেলা। এবং থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, দুজন মিলে কিন্তু এই ধরনের খেলাগুলো খেলতে খুব মুশকিল হয়ে যেত। আমরা জানি আমাদের ভারতে অনেক ধরনের খেলা, পশ্চিমবাংলাতে অনেক খেলা ছিল যা আজকে হারিয়ে গেছে। যেমন আমরা ওই বুলবুল রে কিসের পাত বলে একটা খেলা আছে। সো ওখানেতে একজনে দুজনে তো হবে না। তারপরে যদি লুকোচুরি খেলা খেলি, দুজনে লুকোচুরি খেলা সম্ভব না, একজন বলবে ই করবে। তো এই ধরনের খেলাগুলো যেমন একই ধরনের পাইরেটস কেভ একটা খেলা, যে দুজনে খেলা মুশকিল খুব। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা কি করতাম, ইউজ টু মানে একই ধরনের জিনিস রোজ যখন ঘটে অভ্যাস হয়েছে, যখন উইন্টারে আমরা মেনল্যান্ডে চলে আসতাম, তো মেনল্যান্ডে আমরা ওখানকার চিলড্রেনদের সাথে খেলতাম, ঝগড়া করতাম, এগুলো করতাম। এই গুড ডিল বেশ ভালো মাত্রায়, খুব ভালো পরিমাণে খেলাধুলা ঝগড়া এগুলো করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই এটা সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল এটা ছিল এরকম, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। আর যাদের সাথে আমরা খেলা করতাম মেনল্যান্ডে, তাদের কেউ কিন্তু আর বিগ হাফ মুনে থাকবে না, নেই। ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেট, ওখানেই তো চিলড্রেনদের সাথে আমরা ঝগড়া করতাম, খেলতাম, কিন্তু এখানে ক্লডির সাথে কিন্তু আমি কখনো ঝগড়া করিনি। ক্লডি তার ভাই, কেন ঝগড়া করেনি? কারণ দুজন ঝগড়া করবে তো কার সাথে থাকবে, আবার ওর সাথে ঝগড়া করবে আবার একা থাকতে হবে। তো দুজন ভাই বোন, তারা কিন্তু ঝগড়া করেনি। নেক্সট পেজ দেখো, 39 পেজ এবং 38 পেজে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা লাইট হাউসের ছবি দেওয়া আছে। 39 পেজে লেখা আছে টু বি শিওর, নিশ্চিত ভাবে বলতে গেলে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তো এখানে তিনজন থাকতাম, তার এই ব্যাপারটা নিশ্চিত করে যদি বলতে হয়, তো ফাদার ডিড নট সিম, বাবাকে দেখে মনে হতো না যে টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, যে আমাদের ছাড়া বাবার আর কোথাও কোনো আত্মীয় স্বজন আছে। রিলেশনস মানে সম্পর্ক, অর্থাৎ বাবার কোনো যে কোথাও সম্পর্ক বা আত্মীয় স্বজন আছে, রিলেটিভস আছে, তা কিন্তু মনে হতো না। দিস ইউজ টু পাজল ক্লডি অ্যান্ড মি, এবং এইটা প্রায় ঘন ঘন আমাদেরকে পাজল করে দিত, হতভম্ব করে দিত। আমরা অবাক হয়ে যেতাম ভেবে যে হাউ ইজ ইট পসিবল, বাবার কেন কোনো রিলেটিভ নেই? আমরা শুধু পৃথিবীতে তিনটা পিসি নাকি, আর নেই কোথাও? তো এভরিবডি ওয়ান দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এভরিবডি, সকলে, সবারই অন দ্য মেইনল্যান্ডে হ্যাড রিলেশনস, তাদের কি আছে? তাদের সম্পর্ক আছে, তাদের আত্মীয় স্বজন আছে। ওয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি এই কারণে যে আমরা দ্বীপে বাস করি বলে কি কোনো আমাদের আত্মীয় স্বজন নেই? এই সমস্ত কোশ্চেনগুলো তাদের মাথায় আসে। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। উই থট, আমরা ভাবতাম, আমরা রেফার্স টু ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর, তারা ভাবতো, ইট উড বি সো জলি, জলি মানে আনন্দের, প্রাণবন্ত, হাসি খুশি, মজার, লিখে রাখতে পারো। ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল, যদি আমাদের একটা আঙ্কল থাকতো, আমাদের একটা কাকু থাকতো বা মামা থাকতো, বা অ্যান্ড আন্ট, কাকিমা থাকতো, মামি থাকতো, মাসি, পিসি, কেউ যদি থাকতো, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু খুড়তুতো, চাস্তুতো, মাস্তুতো, মামাতো, খালাতো, ফুফাতো যদি ভাই থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, এই কোশ্চেনগুলো আমাদের মাথায় আসে। একদিন কি করলাম, বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, ওয়ান্স আস্কড ফাদার অ্যাবাউট ইট, এই সম্পর্কে যে আমাদের কোথাও রিলেশন নেই, রিলেটিভ নেই কেন। বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, কিন্তু জিজ্ঞেস করার পরই, বাট হি লুকড সো সরফুল, তাকে দেখে, বাবাকে দেখে এত সরফুল লাগলো, বিষণ্ণ লাগলো, এত মন মরা বা দুঃখী লাগলো দেখে, দ্যাট উই উইশড, যে বাবার মুখটা দেখে আমাদের ভাবতে লাগলাম যে উই হ্যাড নট, আমাদের জিজ্ঞেস করতে হতো না।
যে আমাদের কোনো রিলেশন নেই, কেন নেই? তো নেই, থাকা, বাবার মুখটা দেখতে পাচ্ছি না। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। আর এই কথা শোনার পরে বাচ্চাদের মুখে বা তার সন্তানদের মুখে এই কথা শোনার পরে হি সেড, তিনি বলতেন ইট ওয়াজ অল হিজ ফল্ট, যে এটা সবই তার ভুল। বাবা বলতেন যে আমার ভুলের জন্য সব হয়েছে, এটা সবই আমার দোষ। এই কথাটা যদি বলতো যে বাবা আমাদের কোথাও কোনো রিলেশন বা রিলেটিভস নেই, তো তার বাবা অ্যান্সার দিত যে সবই আমার দোষ। তো এইটার কথা কিন্তু তার সহজে বুঝতে পারতো না। ক্লডে অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। বাবা যে এই কথা দিয়ে কি বলতে চাইতেন যে সবই আমার দোষ, আমার দোষের জন্য সব হয়েছে, এইটা কিন্তু তাদের মাথায় ক্লিয়ারলি কোনো কিছু ঢুকতো না, যে এর পিছনে কি গল্পটা আছে। যাই হোক, এর পিছনে কি গল্প আছে তারপরে আমরা গল্পতে পড়বো। এই ছিল ইউনিট 1। তোমরা এটাকে ভালো করে পড়ে নিবে এবং অবশ্যই পরে নিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করার চেষ্টা করবে। আর ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে হোম, স্টে সেফ।